গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই। আর আমাদের চ্যানেলের এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা, তাই গল্পটি নিজ দায়িত্বে শুনবেন। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে রওনা ফুফায়েত জাহিদের জনপ্রিয় ধারাবাহিক গল্প প্রেমিক পুরুষ গল্পের 43তম পর্বে তোমাদেরকে জানাই স্বাগতম। গল্পটি শুরু করার আগে তোমাদেরকে বলবো, তোমরা যদি গল্পটির আগের পর্বগুলো এখনও না শুনে থাকো তবে আমার দেওয়া ডিসক্রিপশনের প্লেলিস্ট থেকে গল্পটির আগের পর্বগুলো অবশ্যই শুনে নেবে। তবে হেডফোন পরে নাও, শুরু করছি আজকের পর্ব। এখন লাস্ট স্টেজে আছে, যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে। কথাটা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে চোখ থেকে আপনা আপনি পানি ঝরছে। একবার হসপিটালের ভেতরে যাচ্ছি তো একবার বাহির হচ্ছি, বুঝতে পারছি না এই মুহূর্তে আমার কি করা দরকার। একদিকে মা অসুস্থ, অন্যদিকে আমি ডাক্তারকে বলে আসছি আজ আহাতকে নিয়ে যাব, কিন্তু এখন কি করে নিয়ে যাব? আর এই মুহূর্তে আহাতকে কী বা বলবো? এটা সেটা ভেবে কেমন নিজেকে পাগল পাগল লাগছে। আমাকে এমন অস্থির দেখে আহাত উঠে এসে বলল, কি হয়েছে? তোমার শরীর খারাপ লাগছে? বলো, কি হয়েছে তোমার? না, তেমন কিছু না। আসলে মার হঠাৎ কী যে হয়ে গেল, কোথায় আমি আপনি এক হলাম অমনি মার এমন অসুস্থতা দেখা দিল, মানুষটাকে আমরা বুঝতেই পারিনি। আহাত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর আমি আহাদের দিকে। হঠাৎ করে আমার হাতের ফোনটা বেজে ওঠে। আমি মোবাইলটা চোখের সামনে নিতেই চমকে উঠি। 1-2 বার 3বারের সময় আহাত বলে উঠল, সেই কখন থেকে দেখছি তুমি মোবাইলে তাকাও, আবার কি জানি ভাবো, তারপর চিন্তা করো। কিছু লুকাচ্ছ নাকি আমার কাছে? ফোনটা দাও। এখন আমি আহাতকে কি বলবো? আহাত ফোনটা ওর হাতে নিয়ে নেয় আর জিজ্ঞেস করে, এই নম্বরটা কার? মনে হচ্ছে অপরিচিত কেউ। তোমাকে ডিস্টার্ব করে না তো? যদি করে তাহলে এখনই শালার একটা উচিত শিক্ষা দেব। বলেই কল দিতে নিবে অমনি আমি হাত থেকে ফোনটা নিয়ে নিই আর কথা কাটানোর জন্য বলি, আসলে হয়েছেটা কি জানেন? তার আগে বলুন, আপনি আমার সাথে একটু বাইরে যেতে পারবেন এখনই? কিন্তু কেন? যেতে বলছি। আসলে সাকিবের একজন পরিচিত ডক্টর আছে, উনি নিউ ইয়র্ক থেকে এসেছেন। গতকাল সাকিবের সাথে গিয়েছিলাম, ওনার সাথে কথা বলতে গিয়ে এক সময় বললাম আমি আপনাকে বিয়ে করেছি। উনি শুনে খুব খুশি হয়েছেন, তাই বলল আপনাকে নিয়ে যেতে। তবে ওনার একটা সমস্যা আছে। কী সমস্যা? উনি বেশি কথা বলতে কিংবা শুনতে পছন্দ করে না। যাই বলা হয় হ্যাঁ অথবা না দিয়েই বলতে হয়। ও তাই? আপনি কথা দেন আমি যা বলবো তাই শুনবেন? ওকে, দিলাম। উনি আমাকে জিজ্ঞেস করেছিল, কি আমি আপনার সাথে সারা জীবন থাকবো কিনা। তখন কি বললে তুমি? আমিও সেটাই বললাম, না থাকলে বিয়ে করেছি নাকি। আমার কথা শুনে আহাত হাসতে লাগলো, মুখে তৃপ্তির হাসি। তবে খুব খারাপ লাগছে আহাতকে মিথ্যা বলার জন্য, কিন্তু মিথ্যা না বললে আহাত কি করে বসে কে জানে। ডাক্তারকে বললাম আমরা যাচ্ছি। আহাত ওই দিন বিয়ের কাগজগুলো পুড়িয়ে ফেললেও মোবাইলে ছিল, সেগুলো নিয়ে নিলাম বিয়ের প্রমাণ হিসাবে। ডক্টরের সামনে বসে আছি আহাত আর আমি। ডক্টর আহাতকে উদ্দেশ্য করে আমাকে বলল, তাহলে কি ওনার সাথে আপনার বিয়ে হয়েছে? হ্যাঁ। আচ্ছা, উনি কি আপনার সাথে সব বলেছে আমি যা বললাম? ডক্টর আহাদের দিকে তাকিয়ে রইল আর আহাত আমার দিকে। আমি ইশারা করে বললাম আর আহাত সেটাই বলল, সব বলেছে। তাহলে কি আপনিও রাজি? কিসের জন্য? উনি যা বলেছে সেটার জন্য। আহাত আবারও আমার দিকে তাকিয়ে আর ডক্টর নিচে তাকিয়ে লিখছে। আমি আহাতকে যা বললাম তাই সে সেটা করলো। তারপর ডক্টর বলল, ওকে, তাহলে কোনো সমস্যা নেই, আপনি বাহিরে যান, আমার ওনার সাথে কিছু কথা আছে। প্রথমত আহাত আমাকে রেখে বাইরে যেতে চায়নি, তা দেখে ডক্টর বলল, কেউ যে কাউকে এতটা ভালোবাসতে পারে আপনাদের না দেখলে বুঝতাম না। আপনি বাইরে অপেক্ষা করুন, জাস্ট 5 মিনিট পর উনি আসছে। তবুও আহাত বের হওয়ার সময় বারবার পিছনে ফিরে আমাকে দেখছে
আমি লজ্জায় মাথা নিচু করে নিলাম। তা দেখে ডক্টর মুচকি হাসল। সব কিছু কনফার্ম করতে হলে আপনাকে 15 দিনে একবার এখানে আসতে হবে, আর বাচ্চা কনসেপ্ট হলে অন্য সব প্রেগনেন্সির মতোই হবে। আপনি সব সময় নিজেকে সেফ রাখবেন। একটা মেয়ে প্রেগনেন্সির সময় খুব সতর্ক থাকে, তারা এটা নিয়ে সচেতন থাকে, কিন্তু কোনো পুরুষ বাচ্চা কনসেপ্ট করলে বিভিন্ন সমস্যা হতে পারে। এতে ভয় পাওয়া যাবে না, নিজেকে মানিয়ে নিতে হবে, আর ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এভাবেই চলছিল কিছুদিন। মাও তেমন একটা ভালো না, আর এইদিকে প্রতিদিন আমার বাইরে আসা যাওয়া। কেউ কিছু না বললেও একদিন নিশি বলল, জানি না রোদ, তুমি প্রতিদিন কোথায় যাও, আর জানতেও চাইব না। তবে যদি কখনো মনে হয় বলা প্রয়োজন তাহলে বইল, কোনো সংকোচ ছাড়া। আমি জানি তুমি ভুল কিছু করবে না। এই বলে চলে যায় নিশি, কিন্তু আমি সেখানেই চুপ করে দাঁড়িয়ে। আর মাত্র 5 দিন, তারপর আমার প্রেগনেন্সির বায়োলজিক্যাল পদ্ধতি শুরু হবে। এতে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। আচ্ছা, সব সামলে উঠতে পারবো তো? আজ মা আগের তুলনায় আরও অসুস্থ হয়ে পড়েছেন। কিছুক্ষণ পূর্বেই মায়ের জ্ঞান ফিরেছে। মায়ের ক্যাবিনের সবাই। মা অপরাধী ভঙ্গিতে সিটে হেলান দিয়ে আছেন। আহাদ মায়ের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে শব্দহীনভাবে চোখের জল ফেলছে। মা আহাদের মাথায় হাত রেখে আহাদকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু আহাদ কোনোভাবেই থামছে না। বাচ্চাদের মতো কান্না করে যাচ্ছে। মাকে আঁকড়ে ধরেই এতটা বছর বেঁচে এসেছে। আজ যখন জেনে গেছে মায়ের খুব তাড়া, তার মা তাকে ছেড়ে চলে যাবে, আহাদের যেন পুরো দুনিয়া অন্ধকার নেমে এসেছে। বাচ্চাদের মতো কান্না করে নিজের মাকে নিজের কাছে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আহাদের এমন অবস্থা দেখে বারবার ভেঙে পড়ছি। আহাদকে কি করে সামলাবো, কি সান্ত্বনা দেব? আহাদ মায়ের হাত ধরে কান্না করতে করতে বলে, মা, তুমি কেন এত বড় কথা লুকালে? কেন তোমার অসুস্থতার কথা আমাদের জানাওনি? মা মলিন হেসে বলল, আগে জানালে কি হতো? কোনো কিছু কি পরিবর্তন হতো? শুধু শুধু তোমরা সবাই চিন্তা করতে, ভেঙে পড়তে। মা, তুমি এমনভাবে বলছো যেন কিছুই হয়নি। আর এতটা মাস তুমি একাই সব কষ্ট সহ্য করেছ, নিজেই সব সামাল দিয়েছ, সব চাপ টেনশন নিয়েছ, আমাদের একটুও জানাওনি। আর আমিও অপদার্থ ছেলের মতো কিছুই বুঝিনি, নিজের মার কষ্টগুলো একবারও বুঝিনি। বলেই আহাদ আবার কান্নায় ভেঙে পড়ে। খুব করে কাঁদছে আহাদ। মা আহাদের মাথায় হাত রেখে কান্না জড়ানো গলায় বললেন, কে বলেছে আমার ছেলে অপদার্থ? আমার ছেলে লাখে এক, যার মতো কেউ কখনো হতে পারবে না। খুব দায়িত্ববান। এই যে আমার পুরো পরিবার আমার সামনে, সবাই হাসি খুশি একসাথে আছে, এর চেয়ে বেশি আর কি হতে পারে? এখন আমার মৃত্যু হলেও কোনো আফসোস নেই। আমার সবচেয়ে বড় শান্তি কি দেয় জানো? আমার জীবনের সব ঋণ আমি শোধ করেছি। তোমার জন্য যোগ্য কাউকে এনেছি, যে সারা জীবন তোমার খেয়াল রাখবে, সামলাবে, ভালোবাসবে, সঠিক রাস্তা দেখাবে। আহাদ, তোমার জন্য রোদের চেয়ে বেটার লাইফ পার্টনার কেউ হতে পারতো না। আমি জানি তুমি রেগেছিলে আমার উপর, কিন্তু আমার এই ডিসিশন তোমার কথা চিন্তা করে নেওয়া। আমি তোমার জন্য ভরসার হাত খুঁজছিলাম, আর একমাত্র রোদই তোমার যোগ্য। আহাদ মায়ের পায়ে ধরে কান্না করতে করতে বলে, মা সরি, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, ভুল বুঝেছি, রুড বিহেভ করেছি, কিন্তু তুমিই সঠিক ছিলে মা। তোমার ডিসিশন ঠিক ছিল। তুমি আমাকে আমার হারানো জিনিস ফিরিয়ে দিয়েছ, আর আমি তোমাকেই ভুল বুঝেছি। ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও। বাবারে, মায়েরা কি সন্তানের উপর রেগে থাকে? আমি জানতাম তুমি একদিন আমাকে ঠিক বুঝবে। মা হাতে ইশারা করে আমাকে নিজের দিকে ডাকেন। আমি কাঁপা কাঁপা পায়ে মায়ের দিকে যাই, মায়ের পাশে বসি। মা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা, তুমি যথেষ্ট ধৈর্যশীল একটা ছেলে, আজকালের ছেলেদের থেকে একদম আলাদা। আমি জানি আমার কাছে সময় খুব কম, হয়তো এখনই। তুমি আমার ভরসা। আমার পাগল ছেলেটাকে একমাত্র তুই সামলাতে পারবি। একটু রাগী, একটু পাগলামি করে, কিন্তু মন থেকে খুব ভালো, তোকে খুব ভালোবাসে।
মন প্রাণ উজাড় করে তোকে চায়। আমি জানি সারা জীবন তোকে আগলে রাখবে। আমার ছেলেটার কাছে তুই সব। আমার ছেলেটার ঢাল হয়ে সব সময় থাকবি। তুই আহাদের একমাত্র শক্তি। সব সময় আমার ছেলের পাশে থাকবি তো। আমি নিজের কান্না আটকাতে পারলাম না, শব্দ করে কেঁদে দিই। মা আমার চোখের পানি মুছে দিয়ে বললেন, একদম কাঁদবি না। তুই ভেঙে পড়লে সবাইকে কে সামলাবে? এখন তো তোর অনেক দায়িত্ব। মা মায়া আপুকে কাছে ডাকে। আপু মায়ের পাশে বসে। মা মায়া আপুকে বললেন, আমি আদিব আর আহাদকে কখনো দু চোখে দেখিনি। আমি আদিবকে জন্ম না দিলেও আদিব আমার বড় ছেলে। তার সূত্রে তুমি আমার বড় বৌমা, আমার মেয়ে। আমার নাতি নাতনি দেখার সৌভাগ্য আমার বোধহয় হবে না, কিন্তু তাদের বলো তাদের প্রতি আমার অনেক ভালোবাসা। নিজের আর আমার ছেলের খেয়াল রাখবে, আর সন্তানের কাছে একজন সৎ মা হবে। এটাই নারীর আসল আদর্শ। এই সংসার এখন তোমাদের দুই ভাই বোনের, সব সময় জুড়ে রেখো। মায়া আপু মুখ চেপে কান্না করতে লাগলেন। আদিব ভাইয়া মায়ের হাত ধরে জুড়ে শব্দ করে কান্না করছে। মা মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা তুই না বুঝদার, তুই এমন অবুঝের মতো আচরণ করলে হবে? তোকে যে এখন সব সামাল দিতে হবে। মায়ার খুব খেয়াল রাখবি। মায়ার কখনো অসম্মান করবি না, তাহলে আমার আত্মা অনেক কষ্ট পাবে। আমি মায়ের দিকে শান্ত চোখে তাকিয়ে আছি। টপ টপ করে আমার চোখ থেকে পানি ঝরছে। মায়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমার দেখা শ্রেষ্ঠ মানুষ নিজের পরিবারের জন্য নিজেকে শেষ করে গেল সারা জীবন। নিজের মৃত স্বামীর স্মৃতি নিয়ে এতটা বছর পার করেছে, কখনো ভেঙে পড়েনি। সারা জীবন শক্ত হয়ে বটবৃক্ষের মতো সবাইকে ছায়া দিয়ে গেছে। নিজে একাই সব বিপদ কাঁধে নিয়েছে। একজন সফল বিজনেস ওম্যান, একজন শ্রেষ্ঠ মা। যতবার দেখি গর্বে বুক ভরে যায়। আজ জীবনের শেষ মুহূর্তে এসেও সবাইকে সামলাচ্ছে, সবাইকে নিজেদের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে, জীবনের প্রত্যেকটা হিসাব মিলাচ্ছে। এত সাহস, এত ধৈর্য আমি কখনো কাউকে দেখিনি। আমার আইকন, যার থেকে জীবনের সব পথ চলা শেখা যায়। রাত 10টা বাজে। আমি আর আহাদ হসপিটালে মায়ের সাথে। আদিব ভাইয়া আর মায়া আপুকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আপু প্রেগনেন্ট, সারাদিন এখানে ছিল। কিছুদিন পরই আপু ডেলিভারি। এখন এত তোড়জোড় করা ঠিক না, প্রপার রেস্টের প্রয়োজন। আহাদকে এখনো পর্যন্ত কিছু খাওয়াতে পারিনি। আহাদ মায়ের হাতে মাথা ঠেকিয়ে নত হয়ে আছে। মা ঘুমাচ্ছে। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি মায়ের দিকে। সাহসী মানুষটা একদম নিতিয়ে গেছে। আমি আহাদের কাঁধে হাত রাখতেই আহাদ মাথা জাড়া দিয়ে উঠে শান্ত স্বরে বলি, একটু ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিন। সারাদিন কিচ্ছু মুখে নেননি, আমার ভালো লাগছে না। একটু কিছু মুখে নিন, না খেয়ে সারা রাত জাগলে অসুস্থ হয়ে যাবেন। আহাদ না করতে চাইল, কিন্তু আমি এক প্রকার জোর করেই পাঠাই। আহাদ দরজার কাছে যেতেই মা শব্দ করে জেগে ওঠে, কেমন যেন ছটফট করছে। আহাদ আর আমি মাকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ি। মায়ের চোখ মুখ কেমন যেন হয়ে যাচ্ছে, বড় বড় নিঃশ্বাস নিচ্ছে, চোখ উল্টিয়ে যাচ্ছে। আমি কান্না করতে করতে চিৎকার করে ডাক্তারকে ডাকি। মা আমাকে হাত ইশারায় ডাকলেন। আমি পাশে গিয়ে জিজ্ঞেস করলাম, কি? আমি যদি কখনো আবার জন্ম নিতে পারি, তাহলে 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 যদি সম্ভব হয় তোমার মেয়ে হয়ে জন্ম নিব। আমি অশ্রুসিক্ত নয়নে মায়ের দিকে তাকিয়ে মাকে বুকের সাথে মিশিয়ে নিলাম। মা ততক্ষণে চোখ উল্টে শরীর ছেড়ে দিচ্ছে, নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, কোনো সারা শব্দ করছে না। ডক্টর হাতের পালস চেক করে আমাদের দিকে তাকিয়ে মাথা নত করে বললেন, সরি, শি ইজ নো মোর। এই কথাটাই আমার পুরো দুনিয়া এলোমেলো করে দিল। মাথা ঝিমঝিম করছে, শরীর ভর ছেড়ে দিচ্ছে। পাশের দেওয়াল ধরে দাঁড়াতে যাই, কিন্তু পারি না। হুট করে ফ্লোরে লুটিয়ে পড়ি। আবার দাঁড়ালাম। চারপাশ অন্ধকার লাগছে। মাথাটা কেমন চক্কর দিয়ে উঠল। হঠাৎ করে মনে হলো আমার সারা শরীরে আগুন জ্বলে উঠল। পেটের ভেতরে কেমন একটা পাক উঠল। সাথে সাথে আবার ফ্লোরে নুয়ে পড়লাম। তারপর আর কিচ্ছু মনে নেই।
বন্ধুরা, শুনছিলে প্রেমিক পুরুষ গল্পের 43তম পর্ব। আজকের এই পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো সেটার অনুভূতি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। গল্পটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবে। শীঘ্র ফিরছি গল্পটি পরবর্তী পর্ব নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর বাংলা স্টোরির সাথেই থেকো। বাই।